বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় থেকে ক্লাস করব। ঠিক আছে, তো দেখো আজ আমরা যে বিষয় সম্পর্কে ক্লাস করব সেটা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। ঠিক আছে, এর আগের ক্লাসগুলো তোমরা যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। এছাড়া আই বটনে দেখো উপরের দিকে একটা লিঙ্ক লাগানো রয়েছে, ওখানে আসছে এই এলো, তো ওই লিঙ্কে ক্লিক করেও তোমরা প্লেলিস্টের মধ্যে পৌঁছে যেতে পারো। ঠিক আছে, তো দেখো আজ আমরা সৌরজগৎ বা সৌর পরিবার সম্পর্কে ক্লাস করব। যারা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের স্কুল থেকে যে জিওগ্রাফি বইটি বা ভূগোল বইটি দিয়েছে, মানে ভূগোলের ইংরেজি হচ্ছে জিওগ্রাফি। ঠিক আছে, তোমরা জানো, তো যারা জানো না বলে দিলাম। তো যে বইটা দিয়েছি অবশ্যই তোমরা বইটা বের করে বসো এবং পড়াটা শুনতে থাকো মনোযোগ সহকারে এবং বুঝতে থাকো, এবং যে যে লাইনগুলো বলবো তোমরা দাগাবে। ঠিক আছে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। দেখো ফার্স্ট এখানে কি বলা রয়েছে, আকাশগঙ্গা লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। তাহলে সূর্য কার তারা? এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট রয়েছে। যদি বলে সূর্য কার তারা, তুমি কি বলবে? সূর্য আকাশগঙ্গার তারা। তাহলে এই জন্য এখানে বলা রয়েছে, দেখো আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। ঠিক আছে, তাহলে আকাশগঙ্গার তারা হচ্ছে সূর্য। ঠিক আছে, লক্ষ কোটি তারাদের মধ্যে একটা হলুদ তারা এটা। ঠিক আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে রাখবে। তারপর দেখো প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। তাহলে সূর্যের সৃষ্টি কীভাবে হয় তোমাকে যদি বলে, তুমি কি বলবে? এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে এই লাইনগুলো প্রথম যে দুটো লাইন, তো দুটো লাইন তোমরা দাগাও। ঠিক আছে, এখান থেকে একদম আকাশগঙ্গা থেকে আরম্ভ করে প্রথম দুটো লাইন দাগাও। তাহলে তোমাকে এখান থেকে যদি বলে সূর্য কীভাবে সৃষ্টি হয়, কি বলবে? না, আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়েই কিন্তু জমাট বাঁধে। সেই জমাট বাঁধা যে জমাট বেঁধে সূর্যের তৈরি হয়েছিল, বা জমাট বেঁধে কিন্তু সূর্যের সৃষ্টিটা হয়েছে, এভাবেই তোমরা বলবে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, যারা ক্লাসে নতুন তাদেরকে বলবো, আমরা এই প্রথম চ্যাপ্টারটা পড়া কমপ্লিট করে তোমাদের জন্য প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওই দেখবে খাতাতে যে যে প্রশ্নগুলো হয় সেগুলো আমি প্রশ্ন প্লাস উত্তর নিয়ে আসবো, কিংবা আমি বড় ওয়ার্কের মাধ্যমেও ক্লাস করিয়ে দিতে পারি। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তারপরে দেখো কি বলা রয়েছে পরের লাইনে, সদ্য জন্মানো নক্ষত্র মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি করে। তাহলে এই যে নক্ষত্রগুলো যেগুলো সৃষ্টি হচ্ছে সদ্য সদ্য, সেগুলো কি হচ্ছে? মহাকর্ষণের কারণে। ঠিক আছে, পরমাণুতে ধাক্কা লাগছে এবং তার থেকে কি সৃষ্টি হচ্ছে? তাপ শক্তি তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। এরপর দেখো, এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতন সূর্য থেকে আলোর উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবিশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে ওই ধুলো মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহগুলো। ঠিক আছে, তাহলে কি হয় না, ওই যে মানে সদ্য যে মানে নক্ষত্রগুলো সৃষ্টি হচ্ছে, ওগুলোর থেকে তো তাপ সৃষ্টি হচ্ছে। কীভাবে তাপটা সৃষ্টি হচ্ছে আগেই আমরা পড়লাম, মহাকর্ষ শক্তি টানে পরমাণুতে ধাক্কা লেগে তাপটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এর ফলে কী হচ্ছে? জ্বলন্ত আগুনের গোলার মতন সূর্যর থেকে আলোর উত্তাপ ছড়িয়ে পড়ছে, মানে সূর্যের মধ্যেই এটা হয়েছে। ঠিক আছে, তো পড়তে থাকে। অবিশিষ্ট যে ধূলিকণাগুলো রয়েছে এবং গ্যাসগুলো রয়েছে সেগুলো কী হচ্ছে? সেগুলো সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে ঘুরতে থাকে। বোঝা গেল? লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকেই তৈরি হয় পৃথিবীর অন্যান্য গ্রহ উপগ্রহগুলো। ঠিক আছে, এই সব কিছুই নিয়েই সৃষ্টি হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হয়, সৌরজগৎ বা সৌর পরিবার কাকে বলে। এই লাইনগুলো তোমরা এখান থেকে আরম্ভ করে পুরোটা দাগিয়ে রাখো, আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো যখন, তোমরা ওখানে দেখতে পাবে। এখন তোমরা লাইনগুলো বুঝতে থাকো। তারপরে দেখো, সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। তাহলে সূর্যকে ঘিরে কারা কারা প্রদক্ষিণ করে চলেছে? বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো প্রদক্ষিণ করে চলেছে। এই দেখতে পাচ্ছ এখানে একটা ছবির মাধ্যমে, এটা হচ্ছে সূর্য মাঝে রয়েছে, একে ঘিরে কিন্তু বিভিন্ন কক্ষপথের মাধ্যমে গ্রহ উপগ্রহগুলো ঘুরে চলেছে, প্রদক্ষিণ করে চলেছে। এগুলো কিন্তু গোল গোল যে মানে এই যে রেখাগুলো, এগুলোকে কক্ষপথ বলা হয়। বোঝা গেল? এগুলোকে কক্ষপথ। ঠিক আছে, এগুলোর দ্বারাই বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘুরে চলেছে বা
উত্তর ও দক্ষিণ করে চলেছে। এদিকে দেখো নিচে দেওয়া রয়েছে সৌর পরিবার, মানে এই যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ বা উপগ্রহগুলো ঘুরে চলেছে, এগুলোকেই বলা হচ্ছে সৌর পরিবার। এটা এক কথায় সংজ্ঞা, কিন্তু সৌর পরিবারের সংজ্ঞাটা একটু বড় হয়, এই যে এইটা এখান থেকে এটা বলতে হবে। তো আমি নিয়ে আসবো যখন ক্লাস তোমরা ওখানে দেখতে পাবে, কিংবা এখন আমি এক কথায় বলে দিলাম, জেনে রাখো এটাই। তারপরে দেখো কি বলা রয়েছে, ছবি দেখে লিখে ফেলো। ছবি দেখে কি লিখতে বলা হয়েছে, সৌরজগতের কটি গ্রহ আছে। ঠিক আছে, দেখো এখানে সৌরজগতের কটা গ্রহ রয়েছে তোমরা গুনো, ছবিটা গুনো। এখানে দেখো 1 2 3, ঠিক আছে, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে দেখো এবারে 4 5 6 7 8, আর হচ্ছে এদিকেরগুলোকে যদি ধরা হয়, এই যে দেখো সুরেশকে যদি ধরা হয় 9, আর ধূমকেতুকে যদি ধরা হয় 10টা দেখতে পাচ্ছ, তো লিখে নেবে। তারপরে দেখো সূর্যের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কোনটি, সবচেয়ে কাছের গ্রহ বুধ, আর হচ্ছে দূরের গ্রহ হচ্ছে সুরেশ। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এই যে দেখো বুধ সব থেকে কাছে রয়েছে সূর্যের, আর সব থেকে দূরে রয়েছে সুরেশ। ঠিক আছে, তো এই জন্য দেখো, তারপরে দেখো নেক্সট কি বলা রয়েছে, সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে, এখানে সব থেকে বড় কে, বৃহস্পতি। বৃহস্পতি কোন গ্রহটা বলো তো, এইখানটায় এই যে বড় গ্রহটা, এটাই হচ্ছে বৃহস্পতি, এটাই হচ্ছে সব থেকে বড় গ্রহ সূর্যের। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট এখানে দেখো কি বলা রয়েছে, দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে রয়েছে, দূরত্বের বিচারে। এবারে দেখো এখানে দূরত্বের বিচারে ছবিতে কত নম্বরে রয়েছে, 1-এ রয়েছে বুধ, 2-এ রয়েছে শুক্র, তারপরে 3 নম্বরে রয়েছে আমাদের এই পৃথিবী। তাহলে কত নম্বরে রয়েছে, 3 নম্বরে রয়েছে, বোঝা গেল। তারপরে দেখো এখানে এদিকে একটা লাল কালিতে দেওয়া রয়েছে, আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না, সৌরজগতের সঠিক ছবি আঁকা যায় না। ঠিক আছে, এটা তোমাদেরকে বলেছে। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবী, মানে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এখান থেকে একটা প্রশ্ন হয় 1 নম্বরের, সূর্য পৃথিবী থেকে কত বড়, উত্তর হবে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই পয়েন্টটা তোমরা দাগিয়ে রাখো, বা এই লাইনটা তোমরা দাগিয়ে রাখো। ঠিক আছে, মানে এই লাইনটা, এই যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, এটা দাগিয়ে রাখো। তারপর দেখো বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। তাহলে বৃহস্পতির মধ্যে কত গ্রহ ঢুকে যেতে পারে, কত সংখ্যায়, 1300 হচ্ছে ঢুকে যেতে পারে, এতটাই বড় বৃহস্পতিটা। ঠিক আছে, বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে এই জন্য 1300 পৃথিবী, মানে পৃথিবীর মতন গ্রহগুলো 1300টা ঢুকে যেতে পারে, 1300টা। ঠিক আছে, তারপরে দেখো তাহলে কি করে এই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবীকে একসাথে দেখানো যাবে, সৌরজগতের যে ছবি আঁকা হয় তা শুধুমাত্র সাধারণ ধারণাই তৈরি। তাহলে এই যে ছবিটা আঁকা হয়েছে, ঠিক আছে, মানে এই যে ছবিটা, এইটা যে আঁকা হয়েছে, এইটা কিন্তু একটা ধারণা করে আঁকা হয়েছে যে এইরকম এরকম থাকতে পারে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট এখানে দেখো কি বলা রয়েছে, বন্ধুরা মিলে সৌরজগতের মডেল তৈরি করো। এটা তোমাদেরকে বাড়িতে করতে হবে, এটা এখানে বিশেষ কিছু বোঝানোর নেই। ঠিক আছে, নেক্সট আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো পরবর্তী পেজ নাম্বার কত আমি তাও বলে দিচ্ছি, আমি আমার প্রতিটি ক্লাসে এরকম করে তোমাদের বলে দিই। 5 নাম্বার পেজ। দেখো কি বলা রয়েছে, দেখো কত অজানা কথা, কত অজানা কথা বলতে এইবারে দেখো মহাকাশ সম্পর্কে কত অজানা কথা আর কি বলা রয়েছে, দেখো বা সৌর পরিবার সম্পর্কে কত অজানা কথা রয়েছে, সেগুলো কি কি, দেখো সার্কেল করা রয়েছে, অর্থাৎ গোল করা রয়েছে বা বৃত্ত করা রয়েছে, সেই বৃত্তের মধ্যে কিছু কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরা হয়েছে বা তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। যেমন ফার্স্ট এখানে আমরা যে সার্কেলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লাল কালিতে লেখা এইটা। দেখো কি বলা রয়েছে, সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সূর্যের বাইরে উষ্ণতা কত, তোমাকে যদি বলে এখান থেকে 1 নম্বরের প্রশ্ন দেয়, এই লাইনগুলো দাগাবে, ইম্পর্টেন্ট রয়েছে। সূর্যের বাইরের দিকে তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, বোঝা গেল। আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে দুটো প্রশ্ন হয়। এখানে দেখো এই সব কটা লাইন তোমরা দাগাও, ইম্পর্টেন্ট রয়েছে। সূর্যের বাইরের দিকে তাপমাত্রা কত, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, আমরা জানলাম। তারপরে যদি প্রশ্ন দেয় যে সূর্যের ভিতরের দিকে তাপমাত্রা কত, তো তখন বলবে যে সূর্যের ভিতরের দিকে উষ্ণতা বা তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর দেখো নেক্সট আমরা পরবর্তী ওরই পাশে যে গোল করে দেওয়া রয়েছে ঘরটা, ওই ঘরে দেখবো সাইকেলের মধ্যে দেখো পৃথিবীর সবচেয়ে সূর্য, মানে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। এখান থেকেও দুটো প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়, এরকম একটা প্রশ্ন হতে পারে। তুমি বলবে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর যদি বলে যে পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ ভারী, আর একটা যদি এরকম প্রশ্ন হয় তখন বলবে 3 লক্ষ গুণ ভারী। ঠিক আছে, তো এখানেও সবগুলো লাইন দেখাবে। এই সার্কেলের মধ্যে যা যা পড়াবো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট লাইন বা প্রশ্ন হয়, তোমরা দাগাতে থাকো। দেখো তারপরে দেখো নেক্সট আমরা এদিকে যে ছকটা রয়েছে এই ছকটা সম্পর্কে পড়বো। এবারে দেখো এখানে আকাশগঙ্গা সম্পর্কে বলা রয়েছে। দেখো আকাশগঙ্গা ছায়াপথ
কে কেন্দ্র করে বা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে রয়েছে আমাদের সৌরজগৎ। তাহলে আমাদের সৌরজগতের অবস্থান কোথায়? তোমাকে যদি বলে তুমি বলবে যে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্তভাগে আমাদের সৌরজগৎ অবস্থিত। এভাবেই তোমরা উত্তরটা দেবে। তারপর দেখো, আমি এগুলো সবই প্রশ্ন উত্তর ক্লাসে নিয়ে আসবো, তবুও এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো সূর্যরা, এরপরে দেখো নেক্সট ওরই পাশে যে ছকটা রয়েছে, সূর্য মাঝে রয়েছে, তারপরে দেখো পাশে যে ছকটা রয়েছে পড়ছি কি বলা রয়েছে। দেখো সূর্যরশ্মি প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। তোমাকে যদি বলে আমাদের পৃথিবীতে কত পরিমাণ সূর্যরশ্মি আসে, ঠিক আছে, তো তুমি বলবে যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ আমাদের পৃথিবীতে আসে বা পৌঁছায়। এই লাইনগুলো সব দাগাবে, সব ইম্পর্টেন্ট। তারপর আমরা নিচের দিকে চলে যাচ্ছি। দেখো এদিকে দেখো লাল রঙের আবার লেখা রয়েছে একটি, কি বলা রয়েছে দেখো, এই যে সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সে জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতন দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক। তোমাকে যদি বলে সৌর কলঙ্ক কী বা কাকে বলে, তুমি বলবে যে সূর্যের গায়ে যেখানে উত্তাপ কম, ঠিক আছে, আরেকবার বলছি, সূর্যের গায়ে যেখানে উত্তাপ কম, ঠিক আছে, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতন ওগুলোকে দেখতে লাগে। ওইগুলোকেই বলা হয় সৌর কলঙ্ক বা সূর্যের কলঙ্ক। এভাবেই তুমি উত্তরটা দেবে। তারপর দেখো নেক্সট আমরা ওরই পাশে যে আবার গোল করা রয়েছে, ওই বৃত্তের মধ্যে কী লেখা রয়েছে পড়বো। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট্ট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে, মানে সূর্যের অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবীর থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের বলে মনে হয়। তোমাকে যদি বলে পৃথিবী থেকে চাঁদ আর সূর্যকে সমান আকার বলে মনে হয় কেন, এরকম একটা প্রশ্ন হয় তোমাদের আসে প্রত্যেক বছর পরীক্ষাতে, তুমি বলবে যে চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্য থেকে অনেক বেশি কাছে আছে, তাই পৃথিবীর থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান বলে মনে হয়। এই লাইনগুলো সব দাগাবে, ঠিক আছে এক্ষেত্রে। তারপরে দেখো নেক্সট, সূর্যের মতন মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু সাধারণত 1000 কোটি বছর। তাহলে সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত বছর হয়? তোমাকে এরকম প্রশ্ন দিতে পারে, আসে তোমাদের। তো এখানে উত্তরটা লিখবে যে সূর্যের মতন মাঝারি যে হলুদ নক্ষত্র রয়েছে তার আয়ু হয় সাধারণত 1 কোটি বছর মতন, সরি 1000 কোটি বছর মতন, ঠিক আছে। তো এই লাইনটাও তোমরা সব দাগাবে, এই লাইনগুলো। এরপর আমরা নিচের দিকে চলে আসছি। দেখো সূর্যের বাইরের অংশে করোনা। তাহলে সূর্যের বাইরের অংশের নাম কি? করোনা। এখান থেকে একটা প্রশ্ন হয় 1 নম্বরের, বা এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে সূর্যের বাইরের অংশের নাম হলো করোনা, এটা একটু দাগাবে, ইম্পর্টেন্ট রয়েছে। দেখো করোনা, তারপরে কি বলা রয়েছে, ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। তাহলে সৌরঝড় কাকে বলে? তুমি বলবে যে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে অনিয়ন্ত্রিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়া প্রক্রিয়াকেই বলা হয় সৌরঝড় বা হচ্ছে সোলার স্টর্ম, ঠিক আছে, যাকে ইংলিশে বলা হয়, এটাই বলবে। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা গোলযোগ দেখা যায়। এবারে দেখো প্রতি কত বছর অন্তর এই সৌরঝড় হয়, তোমাকে যদি বলে টাইমিংস হিসাবে, তখন বলবে প্রতি 11 বছর অন্তর এই সৌরঝড় হয়। এই লাইনগুলো সব দেখাবে, এখান থেকে এতটা। তো এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়, শর্ট প্রশ্ন। তো প্রতি 11 বছর সৌরঝড় হয়, আর এই ঝড় যখন হয় তখন কিন্তু পৃথিবীর যে ইন্টারনেট ব্যবস্থা বলো বা যোগাযোগ ব্যবস্থাগুলো থাকে, সেগুলো হচ্ছে বিপদে পড়ে, এই জন্য গোলযোগ দেখা যায়, এরকমই লেখা রয়েছে, ঠিক আছে। মোট মেনলি এখান থেকে এই যে করোনা কাকে বলে বা করোনা কি, এরকম একটা প্রশ্ন দেয়। আর সৌরঝড় কাকে বলে বা সোলার স্টর্ম কি, ঠিক আছে। তোমাদের এখন ইংলিশ তেমন না জানলেও চলবে, তোমরা ছোট তো। সৌরঝড় কাকে বলে এরকম দেয় প্রশ্নটা, তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা মুখস্থ করে রাখবে। আর কত বছর অন্তর হয় সৌরঝড়, এটা তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তারপর দেখো, খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে, সূর্যগ্রহণের সময়ও আমরা খালি চোখে সূর্যের দিকে তাকাবো না। তাহলে তোমাকে যদি বলে সূর্যের দিকে আমরা খালি চোখে তাকাবো না কেন, বা আমাদের তাকাতে নেই কেন, উত্তরটা কি লিখবে না, খালি চোখে সূর্যের দিকে তাকালে আমাদের চোখে যে রেটিনা রয়েছে সেই রেটিনা পুড়ে যেতে পারে, ঠিক আছে। তার জন্য সূর্যের দিকে খালি চোখে তাকাতে নেই। এবং সূর্যগ্রহণ যখন হয় তখনও আমরা খালি চোখে তাকাবো না, তখনও এই রেটিনা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই তোমরা উত্তরটা লিখবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট 6 নম্বর পেজে আসছি। দেখো কী বলা রয়েছে, সূর্যাস্তের পর পশ্চিম আকাশ থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সন্ধ্যা তারা
ঠিক আছে, তাহলে সন্ধ্যা তারা কাকে বলে? তোমাকে যদি বলে 1 নম্বরের প্রশ্ন বলবে যে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে যে উজ্জ্বল তারাটি দেখা যায় তাকেই বলা হয় সন্ধ্যা তারা। বোঝা গেল? এই লাইনটা তোমরা দাগাও। তারপর দেখো পূর্ণচ্ছেদ অবধি দাগাবে, ঠিক আছে? তারপর দেখো কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে, আরেকবার বলছি, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে ওই তারাটার মতো মোটেই মিটমিট করে না। তাহলে এখানে তোমাদের ভালো করে লক্ষ্য করতে বলেছে, ওই তারাটা কিন্তু মোটেও মিটমিট করে না। এই জন্য বলেছে দেখো কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওই তারাটা বা ওটা মোটেও মিটমিট করে না। ওটা আসলে শুক্র গ্রহ। তাহলে শুক্র গ্রহ কোনটা? না হচ্ছে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে উজ্জ্বল রঙের একটি নক্ষত্র দেখা যায় যেটা কিন্তু মিটমিট করে না, সেটাই হচ্ছে শুক্র গ্রহ। এভাবেই উত্তরটা লিখবে যদি প্রশ্ন আসে। তারপর দেখো এই শুক্র গ্রহকে সন্ধ্যা তারা ছাড়া আর কোনো সময় সন্ধ্যাবেলা ছাড়া দেখা যায় না। তাহলে সন্ধ্যা তারার এই যে সন্ধ্যা তারা, তাহলে কাকে সন্ধ্যা তারা বলা হয়? শুক্র গ্রহকেই বলা হয়। ঠিক আছে, সন্ধ্যা তারা আর এক নাম শুক্র গ্রহ বা শুক্র গ্রহের আর এক নাম সন্ধ্যা তারা, ঘুরিয়ে ফিরিয়ে একই রকম উত্তর। মূলত শুক্র গ্রহকেই সন্ধ্যা তারা আমরা বলি। ঠিক আছে, এটা জানলে। তারপর দেখো এই লাইনগুলো সবই দাগাবে। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোনো সময় আকাশের কোনো দিকে দেখা যায় না, শুধুমাত্র সন্ধ্যাবেলা দেখা যায়, এটাও তোমরা একটু মনে রাখবে। তারপর দেখো শুক্র গ্রহের মতন আরও 7টা গ্রহ আছে যারা কিন্তু সৌর পরিবারের অন্তর্গত বা সূর্যের পরিবারের অন্তর্গত। ঠিক আছে, তো তারপরে দেখো নেক্সট আমরা গ্রহ বা প্ল্যানেট সম্পর্কে পড়বো নিচ থেকে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা পরবর্তী ক্লাস আরম্ভ করব। একটু বোঝার রয়েছে এগুলো, তোমরা বুঝে পড়লে এখান থেকে শর্ট কোশ্চেন হয়, এমসিকিউ প্রশ্ন হয় অনেক, তো তোমাদেরকে বুঝিয়ে পড়াতে হবে। ঠিক আছে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো নেক্সট আমরা পরের দিন গ্রহ বা প্ল্যানেট দিয়ে ক্লাসটা আরম্ভ করব। এর আগের ক্লাসগুলো আমি এইরকমই লাইন বাই লাইন তোমাদের সঙ্গে আলোচনা করেছি, বা প্রশ্নগুলো যেগুলো হয় ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি, বা কোন লাইনটা ইম্পর্টেন্ট তোমরা দেখাবে এরকম দেখিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা দেখবে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল করে সেভ রাখবে। এরপরের দিন আমরা গ্রহ বা প্ল্যানেট সম্পর্কে ক্লাস আরম্ভ করব।